Hello everyone, welcome to my channel. My name is Devas Maiti. তো আগের দিন আমি আমার চ্যানেলে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্যক্ষমতা শক্তির ক্লাস 9-এর কার্য এবং ক্ষমতার পার্টটা দিয়েছিলাম ভিডিওতে। তো তারপরের পার্টটা বাকি ছিল, সেটা হচ্ছে ক্ষমতার কিছু গাণিতিক সমস্যার সমাধান আর হচ্ছে এনার্জি। তো আজকে আমরা এই পার্টটা পড়ব। কিছু অঙ্ক আছে আর এনার্জি সম্পর্কিত কিছু বিষয় আছে। তো সবাই তোমরা মন দিয়ে দেখো এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে দেখো, প্রথমে যেটা রয়েছে ক্ষমতা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো প্রথমে আমি একটা গণিত দিয়েছি, সেটা কি, একজন ব্যক্তির ভর 60 কেজি, সে একটি সিঁড়ি দিয়ে মন্দিরে উঠছে। যদি মন্দিরের সিঁড়ির ধাপের সংখ্যা 50টি হয়, তার উঠতে 10 সেকেন্ড সময় লাগে, তবে প্রতিটি ধাপের উচ্চতা 21 সেমি হলে লোকটির মন্দিরে উঠতে কত ক্ষমতার প্রয়োজন হবে তা হিসাব করে লেখো। অর্থাৎ একজন 60 কেজি ভরের একজন লোক একটা মন্দিরের সিঁড়ি বেয়ে নিচ থেকে উপরের দিকে উঠছে। এবারে মন্দিরের সিঁড়ির যে ধাপগুলো, সেগুলো আমরা কম বেশি সবাই দেখেছি, যে কোনো মন্দিরের হতে পারে। তো ওই যে ধাপগুলো, ওইগুলো সাধারণত সেম হাইটেরই হয়, বেশি কম হয় না। ওই রকম সিঁড়ির ধাপ আছে 50টা এবং লোকটার উঠতে 10 সেকেন্ড সময় লেগেছে, অর্থাৎ 10 সেকেন্ডে সেই 50টা ধাপ উঠে গেছে। এবং প্রতিটি ধাপের উচ্চতা 21 সেন্টিমিটার হলে লোকটির মন্দিরে উঠতে কত ক্ষমতার প্রয়োজন হবে তা হিসাব করে লিখি। এবার সমাধান কিভাবে করা হয়েছে দেখো। লোকটির ভর 60 কেজি, তো 60 কেজি লেখা হয়েছে এম এর জায়গায় 60 কেজি হিসেবে। এবার লোকটির ভর যদি 60 কেজি হয়, তাহলে লোকটির ওয়েট কত হবে? লোকটার ওয়েট করতে হবে এম ইন্টু জি করে, দ্যাট মিনস ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এখানে তোমাদের অভিকর্ষীয় ত্বরণের মানটা অলরেডি দেওয়া ছিল 9.8 মিটার, তাই ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, হয়ে গেল। নেক্সট আমরা দেখব কি, যে 50টি ধাপের মোট উচ্চতা কত হবে। এবারে আমি যেই সংখ্যাগুলো দিয়েছি, এই সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে অঙ্কে। এটা 50 জায়গায় 25টিও থাকতে পারে, 10টিও থাকতে পারে, যার যেটা খুশি। আমি জাস্ট অঙ্কের হিসাবে একটা দেখিয়েছি, অঙ্কের হিসেবে এটা করা যায়। তো 50টা ধাপের প্রত্যেকটা উচ্চতা যদি 21 সেমি হয়, তাহলে 50টা ধাপের মোট উচ্চতা কত হবে? 50 ইন্টু 21, দ্যাট ইজ হবে কত আমাদের? 10.5 মিটার, হয়ে গেল এটা। এরপরে আমরা আসবো তাহলে মোট কৃতকার্য কত হচ্ছে। এখানে মোট কৃতকার্য বলতে আমাদের বোঝাবে বল ইন্টু সরণ, মানে বল ইন্টু উচ্চতা। তো এখানে বল বলতে লোকটির যেটা ওজন হবে, সেটাই হচ্ছে আমাদের পৃথিবীর আকর্ষণ বল, অভিকর্ষ বল যেটা। তো ওটাই আমাদের এখানে বলের কাজ করবে। আর কৃতকার্য কোনটা হবে? কৃতকার্য হবে যে বল ইন্টু উচ্চতা, দ্যাট ইজ আমাদের বলটা, মানে ওজনটা যেটা বেরিয়েছিল 588 নিউটন, সেটা ইন্টু উচ্চতা, উচ্চতা যেটা বেরিয়েছিল 10.5 মিটার, গুণ করতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 588 ইন্টু 10.5 এত নিউটন মিটার অর জুল। তাহলে এটা আমাদের কী বেরোলো? লোকটার মোট কৃতকার্য যেটা করা হলো 50টা সিঁড়ি উঠতে। এখন এই 50টা সিঁড়ি উঠতে লোকটা মোট কত সময় নিয়েছে? লোকটা মোট 10 সেকেন্ড সময় নিয়েছে। তার দ্বারা কৃতকার্য হচ্ছে 588 ইন্টু 10⁵ নিউটন মিটার অর জুল, আর তার আসতে সময় নিয়েছে 10 সেকেন্ড। এখন আমরা ক্ষমতা, যেটা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, তো ক্ষমতার যে সূত্র সেটা কত? পি সমান ডব্লিউ/টি, অর্থাৎ ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। এখানে কৃতকার্যের মান কত? 588 ইন্টু 10.5 এত নিউটন মিটার অর জুল। এইটাকে ভাগ করা হবে 10 দিয়ে, ভাগ করলে যেটা পাবো সেটা কত? আমরা 617.4 জুল পার সেকেন্ড। এখন জুল পার সেকেন্ডের একটা ইউনিট হয়, সেটা আমরা আগেই দেখে এসেছি, যে জুল পার সেকেন্ড, সেটাকে আমরা কি লিখতে পারি? ওয়াট হিসেবেও লিখতে পারি, যে জুল পার সেকেন্ড সমান হচ্ছে ওয়াট। তাহলে আমাদের আলটিমেট ক্ষমতা কত হবে? 617.4 ওয়াট। তো আশা করি এটা তোমাদের কোনো অসুবিধা নেই। এবারে আমার যে অঙ্কটা আছে, এরকম টাইপের অঙ্ক তোমাদের আরও থাকতে পারে, যে এখানে সিঁড়ির উচ্চতা কমতে পারে বাড়তে পারে, সিঁড়ির ধাপের সংখ্যা কমতে পারে বাড়তে পারে। তো সেটা তোমরা নিজেরা অ্যাডজাস্ট করে ফেলবে। নেক্সট দেখো আর একটা অঙ্ক, সেটা কি, যে একটি যন্ত্রের গায়ে লেখা আছে 2.4 কিলোওয়াট, যন্ত্রটির ক্ষমতা এইচপি এককে নির্ণয় করো। এখানে এইচপি কথাটার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, যাকে বলা হয় হর্স পাওয়ার।
এইখানে এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তো সেই এককে আমাদের বের করতে হবে। তো সেই এককে বের করার জন্য আমরা কি দেখব, আমরা প্রথম দেখব যে কিলোওয়াট মানে কেডব্লিউ আর এইচপি মানে হর্স পাওয়ার, এদের মধ্যে সম্পর্ক রয়েছে, যেটা আমি তোমাদের এর আগের ভিডিওটার লাস্টের দিকে বলে দিয়েছিলাম। সেটা কি, সেটা হচ্ছে 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার। 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার, এটা নিজেই একটা কোশ্চেন হয়, আবার এটা অনেক অঙ্কেও ব্যবহার করা যায়, তাই এটা তোমরা ভালো করে একটু দেখবে। তাহলে 1 কিলোওয়াট সমান যদি 1.34 হর্স পাওয়ার হয়, এখানে দেওয়া আছে 2.4 কিলোওয়াট, তাহলে 2.4 কিলোওয়াট সমান কত হবে, 2.4 ইন্টু 1.34, দ্যাট গিভস কত হবে, ওটা কত দেবে আমাদের 3.216 হর্স পাওয়ার বা 3.216 অশ্ব ক্ষমতা, যেটা হবে ওটা লিখবে। এবার এখানে 2.4 এর জায়গায় কারোর 1.4 থাকতে পারে, কারোর 3.4 থাকতে পারে, বা যা খুশি থাকতে পারে। তোমাদের শুধুমাত্র এই যে ফর্মুলাটা, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে দেখো আর একটা কোশ্চেন, সে যে 1 হর্স পাওয়ার সমান কত কিলোওয়াট। এই কোশ্চেনটাকে আগের সময় গুলিয়ে ফেলবে না। আগে আমি তোমাদের দেখালাম যে 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার, আর এইখানে উল্টোটা চেয়েছে, এখানে চেয়েছে 1 হর্স পাওয়ার সমান ড্যাশ কিলোওয়াট। তাহলে কিছুই না, শুধু জাস্ট আমাদের ঐকিক নিয়মের মধ্যে একটা ফর্মুলা ফেলতে হবে। সেটা কি, যে আমরা জানি 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার, তাহলে 1 হর্স পাওয়ার সমান কত হবে, 1/1.34, এটা ভাগ করলে কত হবে 0.746 কিলোওয়াট। ওকে, বা সিম্পলি দিয়ে এটাকে ওয়াটে কনভার্ট করতে হয়, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করলে দেখো 746 ওয়াট, যেটা আমরা আগে দেখিয়েছিলাম, ওইটা পেয়ে যাব। এবার দেখো নেক্সট, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখলাম, সেটা হচ্ছে ক্ষমতার। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি বা এনার্জি। শক্তি কাকে বলে, তো এখানে বলে দিই, শক্তির সঙ্গে কৃতকার্যের একটা বিশেষ যোগ রয়েছে। পড়লে বুঝতে পারবে প্রকৃতপক্ষে কৃতকার্য ছাড়া শক্তির কোনো অস্তিত্ব নেই। যেমন আমরা যদি শক্তির ডেফিনেশন দেখে নিই, তাহলে আমরা কি দেখব, যে শক্তি কাকে বলে, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তি কতটা কার্য করতে পারে, সেই কার্য করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাই প্রকৃতপক্ষে শক্তি। তো আমরা এই চ্যাপ্টারে পরপর দেখে যাব যে কৃতকার্য যা রাশি, শক্তিও ঠিক তাই রাশি হবে, কারণ শক্তি হতে কৃতকার্য থেকে পাওয়া আর একটা রূপ, এমন টাইপের। তাই শক্তি যা রাশি হবে, কৃতকার্য যা রাশি হবে, শক্তিও তাই রাশি হবে। কৃতকার্যে যা যা একক থাকবে, শক্তিরও আমাদের সেই সেই একক থাকবে। তো আমরা সেগুলো এক এক করে দেখে নিই যে শক্তি কী রাশি, এর এককগুলো কি কি। তো এবার দেখব শক্তি কী রাশি, যে শক্তি হলো প্রকৃতপক্ষে কৃতকার্যের পরিমাপ, যেটা তোমাদের আমি একটু আগেই বলে এলাম, যে শক্তি আর কিছুই না, শক্তি হলো প্রকৃতপক্ষে কৃতকার্যের একটা রূপ। তাই যেহেতু কৃতকার্য স্কেলার রাশি, তাই শক্তিও একটি কী রাশি হবে, শক্তিও একটি স্কেলার রাশি হবে। তাই তোমরা যদি কৃতকার্যের পার্টগুলো ভালো করে মনে রাখো, এবং শেষে যদি এইটা অ্যাসাম্পশন করতে পারো পরীক্ষার হলে বসে, যে কৃতকার্য আর শক্তি হচ্ছে প্রায় একই, কৃতকার্যের যা যা একক যা যা রাশি ছিল, শক্তির ক্ষেত্রে ঠিক সেম সেমগুলোই হবে। তাহলে আর এক্সট্রা করে বা আলাদাভাবে তোমাদের আর শক্তির একক বা রাশি এগুলো মনে রাখার কোনো দরকার নেই। তাহলে কৃতকার্যের এসআই একক ছিল আমাদের কত, হচ্ছে জুল, আর সিজিএস একক ছিল হচ্ছে আর্ক। তো শক্তিরও সেম হবে, শক্তিরও সিজিএস একক হবে আর্ক, আর এসআই একক হবে কত, জুল। এটা বলার দরকার নেই। আর এই জুল আর আর্কের মধ্যে আমরা সম্পর্কটা আগেই দেখে এসেছি, 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক, এটা আমরা আগেই পড়ে এসেছি কৃতকার্য পড়ার সময়, তাই এটা আর আমি দেখাচ্ছি না। এরপর দেখো শক্তির কয়টি রূপ ও কী কী। দেখো আমি এইখানে মূলত শক্তির দুটি রূপের কথা আলোচনা করেছি, তবে শক্তির কিন্তু বিভিন্ন রূপ আছে। যেমন আমি তোমাদের বলে দিই, যেমন আমরা যে সূর্য থেকে যে আলোটা দেখতে পাই, সূর্যের আলো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আলোক শক্তি, বা এটাকে অ্যাকচুয়ালি সৌরশক্তি বলা হয়, সূর্য থেকে যেটা আসছে। তো সূর্য থেকে যেটা আসছে, অ্যাকচুয়ালি সূর্য থেকে তো শুধুমাত্র আলো আসছে না, সূর্য থেকে তাপও আসছে। তাহলে সূর্য থেকে পাওয়া শক্তির আবার তাপ শক্তি, আলোক শক্তি এরকম ভাগ আছে। তো আমরা যদি শক্তির কতগুলো ভাগ দেখি, তাহলে এরকমভাবে দেখতে পাবো, তো কেউ একজন দৌড়াচ্ছে, তাহলে তার মধ্যে কি সে গতিশীল অবস্থা আছে, অর্থাৎ তার মধ্যে গতি আছে। তাহলে এই গতির জন্য তার যে শক্তিটা, সেটা হচ্ছে গতিশক্তি। যেমন একটা বুলেটকে ছুড়লাম, সেটা সোজা ছুটে গিয়ে
কারো গায়ে বিঁধলো কিংবা কোনো দেওয়ালে লাগলো বা কোনো গাছে লাগলো, তাহলে এই যে গেল, যে কোথাও গিয়ে যে সে লাগলো, মানে তার শরীরে বা কোনো দেওয়ালে যে ঢুকে গেল বুলেটটা গিয়ে, এইটা সম্ভব হলো কারণ বুলেটটা গতিশীল ছিল বলে। তুমি একটা বুলেটকে এমনি নিয়ে দেওয়ালের গায়ে ঘষতে শুরু করো, সেটা তুমি দেওয়ালের মধ্যে ঢোকাতে পারবে না। তাই না, বুলেটটা গতিশীল ছিল, তাই সে তার জন্য তার গতিশক্তি ছিল, তার জন্য সে কিছু কাজ করেছে। এরপরে কোনো একটা বস্তু বা কোনো একটা পাথর উপর থেকে নিচে ফেলে দাও, তুমি দেখবে যত উঁচু থেকে নিচের দিকে ফেলবে তত কিন্তু পাথরটা নিচে পড়ে ক্ষয়ক্ষতি বেশি করবে। একটা পাথরকে তুমি 1 হাত উঁচু থেকে নিচে ফেলো আর 20 হাত উঁচু থেকে নিচে ফেলো, তাহলে দেখবে যখন তুমি 20 হাত উঁচু থেকে পাথরটা নিচে ফেলবে তখন তার দ্বারা নিচে ক্ষয়ক্ষতিটা বেশি হবে। বা কারোর উপরে যদি ফেলো তাহলে দেখবে কারোর গায়ে হালকা করে পাথরটা রেখে দেওয়া আর অনেক উঁচু থেকে ফেলে দেওয়া, যখন তুমি উঁচু থেকে ফেলবে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে এটা এই যে শক্তিটা পাচ্ছি এটা হচ্ছে স্থিতিশক্তি। এরকম করে একটা চুম্বককে লোহার কাছে নিয়ে যাও, চুম্বকটা টানবে, তাহলে চুম্বকের কিছু শক্তি আছে, এটা চুম্বক শক্তি। হাঁড়িতে জল রেখে তাপ দাও, জল ফুটবে, তাহলে তাপের একটা শক্তি, এটা তাপ শক্তি। আলো নিয়ে সূর্য থেকে আলো আসে, আলো সোলারের উপর পড়লে তড়িৎ শক্তি পাওয়া যায়, তাহলে এটা আলোক শক্তি একটা। আবার তড়িৎ আমাদের ইলেকট্রিক সুইচে অন করলে ফ্যান লাইট এগুলো চলতে থাকে, তাহলে এটা কি তড়িৎ শক্তি। তাহলে এরকম করে আমরা শক্তির অনেকগুলো রূপ দেখতে পেলাম। এছাড়া রয়েছে নিউক্লিয় শক্তি, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের বিভাজন বা সংযোজন ঘটিয়ে, তার মানে এইগুলো সব হচ্ছে শক্তির রূপ। তো আমরা এখানে শক্তির কেবলমাত্র যান্ত্রিক রূপটাই পড়ব। যান্ত্রিক রূপ বলতে কোনটা, এই স্থিতিশক্তি আর গতিশক্তিকে একসঙ্গে যান্ত্রিক শক্তিও বলা হয়। ঠিক আছে, কারণ এইগুলো জেনারেলি বা প্রধানত কোনো যন্ত্র দ্বারা ঘটানো হয়, মানে কোনো যন্ত্র এই কাজগুলো করে এমন টাইপের বিষয়। তো এই যান্ত্রিক শক্তির দুটো পার্ট কি, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে কি গতিশক্তি, যেটা আমি আগেই বলেছি। এছাড়াও আরও কয়েকটি শক্তি রয়েছে, সেগুলো কি, সেগুলো হলো তাপ শক্তি, চৌম্বক শক্তি, অভিকর্ষ শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখব যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কাকে বলে এবং সঙ্গে কি জানবো এর গাণিতিক রূপ। তো ফিজিক্স পড়ার সময় তোমরা যে কোনো ফর্মুলা বা সূত্রের গাণিতিক রূপটা অবশ্যই পড়বে। গাণিতিক রূপ বিনা হচ্ছে ফিজিক্সের কোনো সূত্র অসম্পূর্ণ। তো স্থিতিশক্তি কাকে বলে, যে কোনো বস্তু তার আকার বা অবস্থান পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে স্থিতিশক্তি বলে। এই ব্যাপারটা কি তোমাদের একটু আগে আমি একটুখানি বলেছিলাম যে আকার বা অবস্থান। প্রথমে আকার পরিবর্তন আসি। ধরো একটা রাবার, একটা রাবারের টুকরো, এরকম করে একটা গোল দেখতে রাবার, যেগুলো অনেক সময় একটা রাবারের টুকরো বা রাবারের তৈরি কোনো একটা ফিতে, এই ফিতেটা তুমি টান টান করে টানতে শুরু করে, এই ছোটো ফিতেটাকে তুমি টানতে টানতে এরকম বড় করে দিলে, রাবারের তৈরি একটা ফিতো টানার পরে হঠাৎ করে ছেড়ে দাও, তাহলে দেখবে সেটা আবার পূর্বের অবস্থায় গিয়ে ফিরে আসবে, এবং এই অবস্থানে যদি কোনো জিনিস থাকে সেটা ঘুরে এসে এর উপরে তীব্র আঘাত করবে। যদি এটাও না বোঝা যায় তাহলে আমি আর একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি, যে প্রত্যেকে আমরা যে সাইকেল ইউজ করি, সাইকেলে একটা স্ট্যান্ড থাকে দেখতে পাবে, যে স্ট্যান্ডটার সঙ্গে দেখবে একটা স্প্রিং দিয়ে সাইকেলটাতে এখানে আটকানো থাকে। এবার এই স্প্রিংটা দেখবে যখন সাইকেলের স্ট্যান্ডে এরকম তোলা অবস্থা থাকে তখন স্প্রিংটা ছোট অবস্থা থাকে, যে মুহূর্তে তুমি স্ট্যান্ডটাকে নিচের দিকে নামিয়ে দিলে তখন দেখবে এই যে স্প্রিংটা একটু বড় আকার ধারণ করে। ঠিক আছে, তো এটাই কি দেখো, আবার তুমি স্ট্যান্ডটাকে উপর দিকে তুলে দাও, দেখবে একটা খাটাং করে আওয়াজ করে স্প্রিংটা উপর দিকে উঠে যাবে। তার কারণটা হচ্ছে কি, এই যে স্প্রিংটা ওঠানামা করলাম, কিন্তু এই ওঠানামার জন্য স্প্রিংয়ের যে শক্তিটা ছিল সেটা হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, বা কোনো একটা ঘড়ি, যে আগে যে আমাদের দম দেওয়া ঘড়ি ব্যবহার করা হতো, ওই দম দেওয়া ঘড়ি যে দম দেওয়া হতো দেখবে, দম দেওয়ার উপর রেখে দিলে ঘড়িটা আবার কাঁটাটা চলতে শুরু করতো, আবার দমটা শেষ হয়ে গেলে ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যেত, যখনই বন্ধ হয়ে যেত তখন আমাদের ঘুরে আবার ঘড়ির কাঁটাতে দম দিতে হতো। তো এইগুলো সব কিছু আকার পরিবর্তন করা হচ্ছে বলে এইগুলোর কিন্তু তাদের মধ্যে একটা স্থিতিশক্তি জমা হচ্ছে। ঠিক আছে, আর অবস্থান পরিবর্তন তো আমি আগেই বলেছি, একটা ইটের টুকরো যেটা মাটির উপরে পড়ে আছে, দেখবে ওটার সঙ্গে তোমার গায়ে হালকা ধাক্কা লাগলো, কিছু হলো না, কিন্তু এই সেম ইটের টুকরো যদি আমি কোনো বাড়ির ছাদ থেকে তোমার উপরে ফেলি তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। কিন্তু কোশ্চেন হলো কেন, একই তো ইটের টুকরো, কিন্তু দেখো যখন মাটির উপরে পড়েছিল তখন এটা মাটির সঙ্গেই ছিল, তাই কোনো কিছু মনে হয়নি। যখন এটা উপরের দিকে তুললাম, যখন তার অবস্থার পরিবর্তন করলাম, অর্থাৎ যখন তার উচ্চতা বাড়ালাম, তখন তার মধ্যে কিছু পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হলো। সুতরাং এর থেকে আমরা কি জানবো, কোনো বস্তুর আকারে পরিবর্তন করলে
কিংবা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তুর মধ্যে কিছু পরিমাণ শক্তির সঞ্চার ঘটে বা বস্তুটা কার্য করার কিছু সামর্থ্য লাভ করে, তো এই সামর্থ্য লাভকে বলা হবে স্থিতিশক্তি লাভ। তো এর পরের পার্টটা দেখো, গাণিতিক রূপ। যে আকার পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি সৃষ্টি করা হয় তার পরিমাপ করা যায় না। তো যায় না বলতে অ্যাকচুয়ালি দেখো, আমরা যে ঘড়ির দম দিচ্ছি, আমরা ওইখানে কত শক্তি দিচ্ছি আমরা জেনারেলি পরিমাপ করি না, কত ছোটোখাটো জিনিস, বা এই যে ধনুক বাঁকানো, গুলতি বাঁকানো, আমরা গুলতি টানছি, এগুলো জেনারেলি পরিমাপ করি না। তবে পরিমাপ করা যাবে না এমনটা নয়, ঠিক আছে। যদি আমরা পরীক্ষা দিনভাবে টেনে দেখি যে আমি কি পরিমাণ বল দিচ্ছি বা কত দূরে গেল, এইসব যদি পরিমাপ করা যায় তাহলে কিন্তু কতটা আমাদের শক্তি ক্ষয় হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তো জেনারেলি এগুলো আমরা পরিমাপ করি না, গুলতি টানা, ঘড়ির দম দেওয়া, ধনুক বাঁকানো। তাহলে কোনটা আমরা পরিমাপ করতে পারি? যখন আমরা অবস্থানের পরিবর্তন করি, মানে যেটা আমাদের নিজেদের মেজারমেন্ট করা সম্ভব, ওইটা আমরা পরিমাপ করতে পারি। যেমন ধরো কি, কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে তুললে যে স্থিতিশক্তি উৎপন্ন হয় তা আমরা পরিমাপ করতে পারি। কেমন? ধরো একটা ইটের টুকরো নিলাম, তার ওজন তুমি দাঁড়িপাল্লায় পরিমাপ করতে পারো, যেটা সহজলভ্য, দেখলে সেটা এম ভর হয়ে গেল। এবারে তুমি তোমার বাড়ি, তুমি জানো যে তোমার বাড়িটা হচ্ছে আমার 50 ফুট উঁচু, তাহলে 50 ফুট উঁচু যখন ছাদের উপরে রাখবে তাহলে উচ্চতা কত পেলে তুমি? 50 ফুট পেলে, তাহলে এটাও পরিমাপ করা সহজ। এবারে আমরা জানি ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমার ইটটার ওজনও তুমি পেতে, ইটটার ভরও তুমি পেতে, যেটা আমি বলে দিয়েছিলাম ধরো এম, তোমার বাড়ির উচ্চতা এই, যেটা আমাদের অবভিয়াসলি জানা যায়, আর অভিকর্ষ ত্বরণের মান তো জানা যায়। এখন এই এম, এইচ আর জি, এই তিনটেকে যদি আমরা গুণ করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কোনো একটা এম ভরের বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে তার পরিমাণ। আশা করি ব্যাপারটা আমি কিছুটা বোঝাতে পারলাম। এবার আমি এইখানে পার্টটা বলে দিই যে এম ভরের একটি বস্তুকে এই উচ্চতায় ভূমি থেকে উপরে তোলা হলো, তোলার ফলে বস্তুর উপরে যে প্রযুক্ত বলটা হবে সেটা কত? এম ইন্টু জি, কারণ এম ভরের বস্তুর উপরে পৃথিবীর জি অভিকর্ষ ত্বরণ যদি হয় তাহলে তোর মানটা কত দাঁড়াবে? এম জি হবে, জি যেখানে অভিকর্ষ ত্বরণ। সুতরাং এই অবস্থায় বস্তু দ্বারা কৃতকার্য কত হবে? প্রযুক্ত বল ইন্টু সরণ, মানে এম জি, সরি এই পার্টটা জি হবে না, এটা এইচ হবে। তাহলে এখানে প্রযুক্ত বল হচ্ছে তোমার এম জি, আর এইচ উচ্চতা তোলা হয়েছিল, তাহলে টোটাল কৃতকার্য কত হলো? এম জি এইচ, এই পার্টটা হয়ে গেল। এখন আমরা কি জানি যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যই হচ্ছে তোমার স্থিতিশক্তি। তাহলে এই এম জি এইচ যদি কার্য করা হয় তাহলে এই এম জি এইচই আমাদের কি হবে? বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। সুতরাং অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত দাঁড়ালো আমাদের? ডব্লিউ সমান হচ্ছে এমজিএইচ, আর এই এমজিএইচটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু। পোটেনশিয়াল এনার্জিকে ইপি দ্বারা ডিনোট করা হয়, তাহলে এখানে ইপি সমান আমরা কত লিখতে পারবো? এমজিএইচ। এবার এখানে আমি ছবির সাহায্যে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছি, দেখো। হয়তো ছবিটা, আচ্ছা আমার ছবিটা আবার পুরোপুরি দেখা যাচ্ছে। দেখো যে এইটা একটা এই উচ্চতা একটা বাড়ির ছাদ আমি রাফলি এঁকেছি, তার উপরে এম ভরের একটা বস্তু রাখা আছে, আর এইখানে অভিকর্ষ ত্বরণের মান কত? এইখানে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে জি। তাহলে এই এম ভরে যে বস্তুটা আছে এই বস্তুটার মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে? এম জি এইচ পরিমাণ শক্তি এই বস্তুটার মধ্যে সঞ্চিত থাকবে। তাহলে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে ডব্লিউ সমান এমজিএইচ সমান হচ্ছে স্থিতিশক্তি, স্থিতিশক্তিকে ইপি দ্বারা চিহ্নিত করা হয়, মানে পোটেনশিয়াল এনার্জি। নিচে দেখো এরপরে স্থিতিশক্তি যেমন পড়লাম, এবার আমরা কি পড়বো? যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এর গাণিতিক রূপটি কি? যে গতিশক্তি কি? কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। এটা আমি আগেই বলেছি সেই বুলেটের উদাহরণটা তোমাদের দেওয়ার সময়। ওটা কি? যে কোনো একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে সে অবশ্যই কিছু পরিমাণ কার্য করার সামর্থ্য লাভ করবে, আর সেই কার্য করার সামর্থ্যটাই কী হবে? তার মধ্যে গতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবারে গতিশক্তিকে আমরা ই কে দ্বারা ডিনোট করতে পারি, অর্থাৎ ই কে মানে কত? কাইনেটিক এনার্জি।
এবার গতিশক্তি যখন আমরা পড়লাম সঙ্গে সঙ্গে তার গাণিতিক রূপটা আমাদের অবশ্যই পড়তে হবে। এবার দেখো ভরহীন বস্তুর তো আর গতি থাকলে গতিশক্তি আমরা পাবো না। গতিশক্তি পাওয়ার জন্য দেখো অবশ্যই যে বস্তুটার গতিশক্তি বের করতে হবে তার একটা ভর থাকা দরকার। তার জন্য আমরা কি মনে করে নিয়েছি যে এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল। বস্তুর গতির বিরুদ্ধে এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি এস দূরত্বে গিয়ে থামলো। এক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্য, কারণ বস্তুটা ভি বেগে গতিশীল ছিল, আমি এফ বল প্রয়োগ করে বস্তুটাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু বস্তুটা ডাইরেক্ট না থেমে গিয়ে এস দূরত্বে গিয়ে তারপর থেমে গেল। এক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্য কত হবে? এফ ইন্টু এস, এটা বলের বিরুদ্ধে কার্য। আচ্ছা হলো এফ ইন্টু এস। এরপরে তাহলে বস্তুটার গতিশক্তি কত হবে? এই যে কৃতকার্যের পরিমাপ যা হবে ওটাই আমাদের গতিশক্তি হবে। তাহলে ই কে সমাজে এটা আমরা পেয়েছি এফ ইন্টু এস, এটাই আমাদের বস্তুর গতিশক্তি হবে। এবারে এখানে থেকে আমি কি করব, এই যে এফটা আছে এগুলোকে আমি একটু চেঞ্জ করে এম আর ভির আকারে আনার চেষ্টা করব। এবার আমরা কি দেখেছি দেখো, আমরা এখান থেকে কি দেখেছি যে বস্তুর গতি কমেছে, সুতরাং বস্তুতে মন্দন তৈরি হবে। তাহলে মন্দন যদি এ হয় তাহলে এ কত হবে? এফ বাই এম, এটা হচ্ছে আমাদের এর পরিমাপ, কারণ এফ সমান এম এ আমরা আগেই পড়েছি এটা। এখন গতির সূত্র থেকে যেটা আমরা ক্লাস 9-এ প্রথমে দেখেছিলাম হচ্ছে বল গতি চ্যাপ্টারে, সেখান থেকে আমরা এখানে কি বের করব? সেখান থেকে আমরা বের করব এখান থেকে এস এর ভ্যালু। অর্থাৎ আমরা একটা সূত্র দেখেছিলাম যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2fs, এই ফর্মুলাটা বসিয়ে দিব। এখানে অ্যাকচুয়ালি প্রাথমিক এটা আছে, অন্তিম বেগটা হচ্ছে 0, প্রাথমিক বেগটা এখানে ভি আর 2s যা আছে। এখান থেকে করার পরে আমরা এখান থেকে ভি স্কয়ারের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2 ইন্টু এফ এম বাই এন ইন্টু এস। তাহলে এখান থেকে এফ এস এর ভ্যালুটা কত হবে? হাফ এম ভি স্কয়ার। তোমাদের গাণিতিক রূপে এত কিছু না মনে রাখলেও হবে, ব্যাপারটা অনেকটা জটিল, যদিও আর লিখতে আসে না। তোমরা সিম্পলি মনে রাখবে যে ই কে এইটা সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আমি একটু ডেসক্রিপটিভভাবে করে দিয়েছি, যদি কোনো দিন গতিশক্তির যে অরিজিনাল যেটা ফর্মুলা যে কী করে গতিশক্তি পাচ্ছি সেটা দেখাও, তার জন্য পুরোটা করে দেখাতে হবে। না হলে তোমরা সিম্পলি এই যে ই কে সমান হাফ এম ভি স্কয়ার এই পার্টটা রয়েছে, এই পার্টটা সিম্পলি করলেই তোমাদের হবে গাণিতিক রূপ লেখার জন্য। সুতরাং আমরা এখান থেকে কী পেলাম? কোনো বস্তুর গতিশক্তি সমান হাফ ইন্টু তার গতিবেগ, শুধু গতিবেগ নয় এইখানে গতিবেগের স্কোয়ার হবে। আমার একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে কিছুই জায়গায়, তার জন্য আমি দুঃখিত। যে কোনো বস্তুর গতিশক্তি সমান কত হবে? হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম মনে হচ্ছে ভর ইন্টু গতিবেগের স্কোয়ার। এইটা মনে রাখবে, এখান থেকে তোমাদের গাণিতিক সমস্যা বা অঙ্ক আসতে পারে। তো আমাদের এই পড়াটা গতিশক্তি পর্যন্ত হলো। এবারে আমি তোমাদের কিছু এখানে দেখাবো যে গতিশক্তি সংক্রান্ত কিছু জিনিস। সেটা হচ্ছে একটা বস্তুর গতিশক্তি আমরা তাহলে কি পেলাম যে ইপি সমান হাফ এম ভি স্কোয়ার, আর এটা ইপি নয়, এটা হবে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, আর স্থিতিশক্তি ইপি সমান হচ্ছে এমজিএইচ। এবারে দেখো এখানে গতিশক্তির মানটা কোনোদিন ঋণাত্মক হবে না। এখানে একটা কোশ্চেন থাকে স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে কোনটি ঋণাত্মক হবে আর কোনটি ধনাত্মক হবে। দেখো এখানে এম আর এদিকেও এম কমন আছে, এইখানে আছে ভি আর এদিকে রয়েছে জিএইচ। এখন ব্যাপারটা হচ্ছে দেখো যে যদি আমরা এইখানে দুটোর এম ধরি তাহলে দুটোর ক্ষেত্রে ইপি আর ইকের ক্ষেত্রে এম এর ভ্যালু সবসময় ধনাত্মক হবে, এম এর ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারবে না। এখন এখানে ভি স্কোয়ার রয়েছে, তাই গতিবেগ যদি ঋণাত্মক হয় তাহলে ভি স্কোয়ার করলে সেটা অলওয়েজ ধনাত্মকই আসবে। তার জন্য আমরা কী পেলাম যে ইকে কোনোদিন ঋণাত্মক হবে না, ইকের ভ্যালুটা কোনোদিন ঋণাত্মক হবে না। এবারে ইপির ভ্যালুটা কি ঋণাত্মক আসতে পারে? ইপির ভ্যালুটা ঋণাত্মক ধরা হতে পারে যদি আমাদের উচ্চতারা পৃথিবীর কেন্দ্রের দিকে ধরে, অর্থাৎ যদি উচ্চতারা কমতে থাকে তাহলে সেই সেন্সে তখন ইপিটাকে ঋণাত্মক ধরা হতে পারে। বা আমরা যদি কোনোদিন কোথাও কোনো উঁচুর দিকে না ওঠে, কোনোদিন পৃথিবী থেকে গর্ত করে নিচের দিকে নেমে যাই, তাহলে এইচের ভ্যালুটা এখানে না বেড়ে এইচের ভ্যালুটা উল্টো দিকে ধরা হচ্ছে। অর্থাৎ কোথাও যদি এইচটাকে নেগেটিভ সেন্সে ধরা হয়, অর্থাৎ উপর দিকে না তুলে কোনো একটা বস্তুর নিচের দিকে যাচ্ছে গর্ত করে মাটির নিচের দিকে, সেক্ষেত্রে এইচটাকে যদি আমরা নেগেটিভ বা ঋণাত্মকের কনসেপ্টে ধরি তখন ইপিটা হচ্ছে ঋণাত্মক হতে পারে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম যে ইকে আর ইপির মধ্যে ইকেটা
ঋণাত্মক কোনোদিন হতে পারবে না, কারণ ই ক্ষেত্রে ঋণাত্মক হওয়ার মতো কোনো টার্ম নেই। এম সবসময় ধনাত্মক হবে আর ভি স্কোয়ারও সবসময় ধনাত্মক। কিন্তু ইপির ক্ষেত্রে এইচটা যদি নেগেটিভ ডিরেকশান বা হচ্ছে নিচের দিকে ডিরেকশানে ধরা হয়, মানে উপরের দিকে না তুলে, সেক্ষেত্রে ইপি ভ্যালুটা ঋণাত্মক বা নেগেটিভ আসতে পারে। তো আজকের পড়াটা আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট আরও কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এই পার্টটা বোঝা গেল। আমি এই পার্টটা তোমাদের টেক্সট বুক থেকে 2-3টে টেক্সট বুক থেকে কালেক্ট করেই লিখেছি। তো তোমরা চাইলে এই ভিডিওটা পড়ার পাশাপাশি টেক্সট বুকটা ফলো করবে অবশ্যই, তাহলে আরও বেশি পরিমাণে জ্ঞান তোমাদের সঞ্চিত হবে। আর যদি তোমাদের ভিডিওতে তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে বা কোনো পার্ট বুঝতে অসুবিধা থাকে বা কোনো পার্ট আমার বোঝানোর অসুবিধা থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তীকালে আমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করব।